হিয়া শ্রাবণদের ফ্ল্যাট থেকে বেরিয়ে তার মায়ের সাথে নিজেদের ফ্ল্যাটে চলে আসে। মাহিমা বেগম রুমে চলে যান আর হিয়া নিজের রুমে গিয়ে তার বান্ধবী নেহাকে কল দেয়। এই বান্ধবী তাকে ডেয়ারটা দিয়েছিল, এখন সব দোষ এই নেহার। নেহা এমন ডেয়ার না দিলে হিয়া কখনোই শ্রাবণের ফোনে মেসেজ দিত না, আর শ্রাবণও এখানে আসতো না। আর লোকটাও খুব আজব, মেসেজ না হয় কেউ দিতেই পারে, তবে সেটাকে সিরিয়াস ভাবার কি দরকার? আর অসভ্য, চেনে না জানে না অন্য মেয়ের হাত ধরে। হিয়া কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে নেহার কল রিসিভ করে ফেলে। কিরে হিয়া, ভালো আছিস? এমন ভালো আছি যে ভালোতে নাচানাচি করতে মন চাচ্ছে। কি বলছিস? আমার মাথা। কি হয়েছে রে দোস্ত, ভালো করে বল। আর কি হবে, কালকে যাকে জামাইজান বলে মেসেজ দিলাম তোদের সামনে, ওই ছেলেটা এখন আমার জন্য আমাদের বাসায় ভাড়া থাকতে এসেছে। নেহা অবাক হয়ে বলে উঠল, কি বলছিস? মজা করছিস নাকি? এই, তোর কাছে আমার কথা মজা মনে হয়? তুই প্রাইভেট যাওয়ার সময় বাসায় আসিস, দেখাবো নে। এই ভাই, আসলে সিরিয়াস? আর এই সব তোর জন্য হয়েছে। তুই যদি ওইরকম ডেয়ার না দিতি তাহলে ওরকম কিচ্ছু হতো না। হিয়া এখন নেহাকে দোষারোপ করে ফোনটা কেটে দিল। মাথায় কিচ্ছু কাজ করছে না। এমন যে হবে তা তার কল্পনাতেই ছিল না। এখন যে করেই হোক এই ছেলে দুটোকে বের করতে হবে এখান থেকে। কিন্তু কি করে বের করবে? ভাড়া তো ও নিজেই দিয়েছে, বের করতে পারবে না সহজে। ওর ভাবনার মাঝেই ফোনটা টুম করে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। হিয়া বিরক্তি প্রকাশ করে ফোনটা রিসিভ করলো। হ্যালো বোজান, কি করছো? উফ, আপনি কি শুরু করলেন বলুন তো? আমার এসব পছন্দ নয়। পছন্দ নয়, পছন্দ হয়ে যাবে। ফোন রাখুন বলছি, রাখবো না। এখন রাখবো না বললে তো হবে না। তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি, এখন এই কথা আমি মানবো না। না মানলে আমার কি? আর নাম্বার কই পেলেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, বউয়ের নাম্বার কি স্বামীর কাছে অজানা থাকে নাকি? হিয়া দাঁত চেপে বলল, রাখলাম। হিয়া কল কেটে দিতেই শ্রাবণ আবার কল দেয়। হিয়া রিসিভ করে না, ফোন সুইচ অফ করে রেখে দেয়। শ্রাবণ বাঁকা হেসে ফোনটা বিছানায় রাখে, এরপর ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বিছানায় বসে পড়ে। এখানে বসেই একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করবে। ওদিকে কাব্যকে সাবিয়া চৌধুরী কল দিলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিলেন, কিন্তু ও ধরছে না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করলো। হ্যালো আম্মু, বলো কি করছো? আম্মু, রুমে এসে শুয়ে আছি। তুমি কি করছো? সাবিহা বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল, তুমি অযথা চিন্তা করছো, আমরা ভালোই আছি এখানে। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, আর ভাই তো সাথেই আছে। তোমার ভাই সাথে আছে বলেই তো চিন্তা। তো তোমার ভাই কি করছে? ফোন কেন ধরছে না? ভাইয়া তো অফিসের মিটিং করছে, তাই ফোন ধরছে না। ভাইয়ার কাজ শেষ হলে আমি বলে দেবো তুমি কল দিয়েছিলে। ঠিক আছে। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, এখন রাখছি তাহলে। আচ্ছা, ভালো থেকো। হিয়ার কথা অনুযায়ী নেহা ওদের বাড়িতে আসে। এর কারণ বলতে ওই ছেলেকে দেখতেই এসেছে। হিয়া রেডি হচ্ছিল। নেহা বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল দিয়েই চলেছে, কিন্তু তার ফোন তো সে বন্ধ করে রেখেছে। নেহা শেষমেশ উপরে উঠে এলো। মাহিমা বেগমকে হিয়ার কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন হিয়া রুমেই আছে, আর হিয়ার রুমে যেতে বললেন। নেহা হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, এই, তোকে কতবার কল দিচ্ছি, ধরছিলি না কেন? হিয়া পেছনে ফিরে বলল, আরে তুই এসেছিস আর ফোনটা বন্ধ করে রেখেছি রে। কেন? আর ওই লোকটা বারবার কল দেয়, তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি। নেহা বিছানায় বসে বলল, ফোন বন্ধ করে রাখতে হবে কেন? এর আগে বল ছেলেটা দেখতে কেমন রে, ওপরে গিয়ে দেখে আয়। তুই সাথে চল না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল, এই তুই যাবি? তুই সাথে চল না। আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে। আমি যেতে পারবো না, আর আমার হয়ে গেছে, চল, না হলে প্রাইভেটে দেরি হবে। নেহা জেদ ধরে বিছানায় বসে থাকে, আজ ছেলেটাকে দেখেই যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হবে, ঠিক তখনই নেহাকে বলল, কি রে, আয় না। আমি যাব না। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া এগিয়ে এসে নেহার সামনে দাঁড়ালো। নেহা বলল, চল না একটু দেখে আসি গিয়ে ছেলেটাকে। আমি যেতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি, যা। নেহা হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং অ্যাটেন্ড করছে। কাব্য ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। খুব একটা ভলিউম দেয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নেহা তিনতলায় এসে দাঁড়িয়ে আছে, মেইন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটাকে দেখবে কি করে? নেহা মিনিট দুই ভাবাভাবির পরে আল্লাহ আল্লাহ করে দরজায় নক করে। কাব্য বিরক্তি প্রকাশ করে বসে থাকে। আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়। দরজা খুলে নেহাকে দেখে বলে ওঠে, কি চাই? নেহা কাব্যর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই কি তাহলে ওই ছেলে শ্রাবণ? নেহা আমতামতা করে বলল, আপনারা শুনলাম নতুন এসেছেন। এতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্য গম্ভীর গলায় বলল, পরিচিত হয়ে কি করবেন? নেহা ঘাবড়ে যায়। মনে মনে বলে ওঠে, এত প্রশ্ন করতে হবে কেন? মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই, আপনার উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য থাকবে? তাহলে এসেছেন কেন? নেহা বলেই উঠল, আপনি এমন ঝোঁকঝুটে কেন? কাব্য বিরক্ত হয়ে বলে উঠল, এই, আপনার সমস্যা কি বলুন তো? ফাইজলামি করেন?
ভেতরের রুম থেকে শ্রাবণ কড়া গলায় বলে উঠল, কাব্য, যদি আরেকটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নেহার দিকে তাকিয়ে বলে উঠল, এই জানতো। নেহা তবুও বলে উঠল, আরে শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মন মেজাজ একদম খারাপ। আবার এর মাঝে একা একটা মেয়ে এসেছে পরিচিত হতে। ওরা দুজনই ছেলে। ওদের সাথে পরিচিত হতে এসে যদি ফাঁসিয়ে দেয় তখন? এর থেকে ওইসব মেয়ে থেকে দূরে থাকাই ভালো। শ্রাবণ উঠে রুমের দরজা লক করে আবারও বিছানায় বসলো। নেহা হতভম্ব হয়ে নিচে নামলো। হিয়া দাঁড়িয়ে ছিল নিচেই। নেহার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কিরে, তোর মুখটা এমন লাগছে কেন রে? নেহা হিয়ার হাত ধরে রাস্তায় বেরিয়ে বলল, ভাইরে কি বলবো, উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, নাম মনে হয় কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলে, কি চাই? বলেছি যে আপনারা তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে চাই। ছেলেটা সোজা আমায় চলে যেতে বলল। হিয়া হাসতে হাসতে শেষ। নেহা বলল, কিরে হাসছিস কেন? হাসবো না তো কি করব? তোকে যেতে না করেছিলাম, আর তুই গেলি। এখন বোঝ কেমন। তুই তো ওই ছেলের ছোট ভাইয়ের সাথে কথা বলে এসেছিস। ওই ছেলেকে এখনো দেখিসনি। বিকেলের দিকে শ্রাবণের কাজ শেষ হয়। এরপরে ল্যাপটপ জায়গা মতো রেখে শাওয়ার নিয়ে রুমের দরজা খুলে ড্রয়িং রুমে আসে। কাব্য বাইরে থেকে রুমে ঢুকলো। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি? নিচে দারোয়ানকে টাকা দিতে। কেন? কাজের আন্টি এসে বলে গিয়েছে বাজার করতে হবে। আমি তো বাজারে যেতে পারবো না, তাই দারোয়ানকে টাকা দিয়ে এসেছি, সে বাজার করে দেবে। ও, ভালোই করেছিস। ভাইয়া, আম্মু ফোন দিয়েছিল, তোমাকে কল দিতে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? কাব্য একথা শুনেই শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমায় নিয়ে চিন্তা করে। ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণদের রান্নাবান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তাই দুজনে ডাইনিং টেবিলে বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে। হিয়া কল রিসিভ করে। শ্রাবণ কাব্যর সামনে হিয়াকে বৌজান বলে উঠল। বৌজান, আসলে না শরবত নিয়ে? কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, যেই ভাই কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়, তার মুখে প্রেমালাপ। তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার পাশ থেকে উঠে গিয়ে রুমে এসে বলল, কিসের শরবত নিয়ে আসবো? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসবো না। তাহলে ভূত হয়ে এসো, তবুও আসবো না। শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই, তাহলে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বলেই ফোনটা কেটে দেয়। কাব্য অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ডাইনিং টেবিলে আসতেই মাহিমা বেগম একটা ট্রে হিয়াকে দিয়ে বললেন, ওপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল সে যাবে না। মাহিমা বেগম বললেন, দেখ, ওরা আজ প্রথম ইফতার করবে এখানে। কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? জানা, নিয়ে দিয়ে আয়। আম্মু তুমি যাও না, তুই যা, তুই বাচ্চা মানুষ, কিচ্ছু হবে না। হামিদ শিকদারও যেতে বললেন। হিয়া উপায় না পেয়ে ট্রেটা হাতে নিয়ে তিনতলায় উঠে এলো। এখন ওদের সামনে গেলেই তো মান সম্মান সব চাঙ্গে উঠবে। একটু আগে বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন যে যেতে হচ্ছে। হিয়া কলিং বেল বাজালে কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। হিয়াকে দেখে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। শ্রাবণের কাছে যেন এই সুযোগ হিয়াকে কথা শোনানোর। সুযোগটা হাতছাড়া করতে চায় না। হিয়ার হাতের ট্রেতে ইফতারি দেখে শ্রাবণ ডাইনিং টেবিল ছেড়ে মেইন দরজার কাছে আসে। হিয়া হাতের ট্রেটা কাব্যের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু পাঠিয়েছে, এগুলো রাখুন। কাব্য আন্তরিকতার সাথে বলল, আপু এগুলোর কোনো প্রয়োজন নেই, এত কে খাবে, নিয়ে যান, তবুও রাখুন। শ্রাবণ কাব্যের কাঁধে নিজের কনুই ঠেকিয়ে হিয়াকে পা থেকে মাথা পর্যন্ত পরক করল। হিয়া মাথা নত করে রইল। লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভেতরে এসো বৌজান। কাব্য তড়িৎ চোখে শ্রাবণের মুখ পানে তাকালো। মাথায় ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এই মেয়ের সাথে প্রেম করে, এর জন্যই তাহলে এখানে এসেছে, একেই ভালোবাসে তাহলে। কাব্যর যে কি খুশি লাগছে বলার বাইরে। এই মুহূর্তে হিয়া মাথা নত করেই বলল, ভেতরে যাব না ভাইয়া। শ্রাবণ মুখ বাঁকিয়ে বলে উঠল, তুমি তো আবার বলেই দিয়েছিলে বেঁচে থাকতে আসবে না, তাহলে কি ভূত হয়ে এসেছো? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাত বাড়িয়ে ট্রেটা নিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যের হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ বলল, এগুলো ভেতরে এসে রেখে যাও। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, পারবো না, নিলে নেন, না হলে চলে গেলাম। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাও, সেই আবার ফিরে আসতেই হবে। হিয়া রেগে গিয়ে বলল, দেখি সরুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ডাইনিং স্পেসে চলে আসে। ট্রেটা রেখে পেছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পথ আটকালেন কেন? যেতে দিন। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, বৌজান থেকে যাও। থাকার কথা না বললেও তো আবার বলবে যে জামাই যান থাকতে বলল না। হিয়া রাগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাত দরজা থেকে সরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ডাইনিং স্পেসে চলে এলো। এদিকে কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতেই কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু কল দিয়েছে, কথা বলবে। শ্রাবণ ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো এখন?
আমি আর কাব্য বসে আছি। ঠিক আছে, কিছু বলবে আম্মু? কি বলবো, তোমরা সাবধানে থেকো, কোনো বিপদ আপদ হলে ইমিডিয়েট জানাবে। এবার কিছু হলে তোমার বাবার কোনো এক্সকিউজ শোনার জন্য বসে থাকবো না। শ্রাবণ হেসে বলল, কুল কুল, হাইপার হচ্ছ কেন বলো তো? কিচ্ছু হবে না, সেফ জায়গায় আছি। ঠিক আছে, পরে কথা বলছি, ইফতার করো। আচ্ছা। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশেই রাখলো। কাব্য বলে উঠল, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাইরে। এত চিন্তা মনে হয় আমার জন্যও করে না। এই চুপচাপ খা। ভাইয়া বল। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করবো? কর। ভাইয়া সত্যি করে বলো তো, তুমি এখানে ওই মেয়ের জন্য এসেছো নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ থাকবে, থাকলে তো দেখতেই। তবুও জিজ্ঞাসা করলাম আর কি। আগেরবার তো আব্বুর বন্ধু মনির সাহেব কত ছলচাতুরি করে তোমার উপর হামলা করেছিল, সেটা নিয়েই আম্মু চিন্তা করে। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্যর কথাটা শোনার পর চোখ তুলে তাকালো। পরক্ষণেই রাগে শ্রাবণের চোখ দুটো রক্তলাল হয়ে গেছে। কাব্যর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি ওই মনিরকে কিছু করব না। ওর ছেলেকে রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারবো। ওর সাহস হলো কি করে আমাকে মারার, আমি এটাই ভেবে পাই না। পেছন থেকে মেরেছিল বলে মারতে পেরেছিল, যদি সামনে থেকে হতো তাহলে ওকেই শেষ করে দিতাম। ও এখনো চিনতে পারেনি কাকে মেরেছিল। ওর ছেলেকে দেশে আসতে দে, সব শোধ তুলব। রাত ৩টা। কাজের বুয়া শ্রাবণদের ফ্ল্যাটে অনবরত কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু কেউ উঠছেই না। মিনিট 10 অনবরত কলিং বেল বাজানোর পর কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। কাজের আন্টিকে দেখে কপাল কুঁচকে বলে উঠলো, আন্টি আপনি এত রাতে এখানে কেন? সেহরি রান্না করে দিতে এসেছি। ও আসুন। কাজের আন্টি বলে উঠলো, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? না আন্টি। আর একটা কথা। হ্যাঁ বলুন। তোমরা কি খেতে পারো আমার রান্না? কাব্য হালকা হেসে বলল, হ্যাঁ আন্টি, খেতে পারি তো। তবে আন্টি, আমার বড় ভাই ঝাল খেতে পারে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণদের ড্রাইভার তখন গাড়ি নিয়ে আসে। শ্রাবণী গাড়ি নিয়ে আসতে বলেছে। এখন একটা জায়গায় যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছিল নেহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পায় হিয়াকে। এরপরে হিয়ার সামনে দিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। হিয়া শ্রাবণের দিকে তাকালো, মনে মনে ভাবলো, মার্সিডিজ গাড়িতে যখন যাওয়া আসা করে তাহলে বেশ বড়লোকের ছেলেই হবে, না হলে কি এত দামি গাড়ি থাকতো? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার বলে গাড়িটি নিয়ে হাওয়ার গতিতে মিলিয়ে গেল। হিয়া মনে মনে বলল, ভালোই হলো বেঁচে গেছি। এবার আর কিছু বলেনি, যাক এখন একটু রিল্যাক্সে থাকতে পারবো। হিয়া নেহার সাথে প্রাইভেটে চলে আসে। সেখানে এসে বাইরে শ্রাবণের সেই ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা দেখতে পায়। হিয়া নেহাকে বলল, নেহা চল বাড়ি চলে যাই। কেন, কি হলো তোর? রোজায় ধরলো নাকি তোকে? রোজায় ধরবে কেন, অন্য একটা কারণে। চল ফিরে যাই, এসেছি যখন পড়েই যাই। না আজ পড়তে পারবো না। কেন, কি হয়েছে বলতো? আরে ওই যে শ্রাবণ, ও এখানে চলে এসেছে। কি? ওই যে ওই মার্সিডিজ গাড়িটা শ্রাবণের, কিন্তু ও এখানে এলো কি করে কি জানি, আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল তো। না যাব না, এখানে যখন তো শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যাই। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি, কার শ্রাবণ? ওই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ? তো এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে, ঝটপট দেখে ফেলুন।